বিসমিল্লাহির রহমানির রহিম। 1861 সালের পুলিশ আইন 5 নম্বর আইন। এখন আলোচনা করব 5 নম্বর আইন পুলিশ আইন। এক হচ্ছে সংজ্ঞা, পুলিশ আইনের একই হচ্ছে সংজ্ঞা, দুই হচ্ছে লেগে দেশের সকল পুলিশ সদস্য সরকারের একটি মাত্র নিশ্চিত হবে। নাম্বার 3, দেশের সকল অংশের পুলিশের কর্তৃত্ব বা তত্ত্বাবধান করবেন সরকার। 4, প্রশাসনিক ক্ষমতা ইন্সপেক্টর জেনারেল, অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেলের ন্যস্ত থাকবে। তারপরে পুলিশ আইনের 6, পুলিশ আইনের হচ্ছে লেগে পুলিশ পুলিশ আইনের 5, ইন্সপেক্টর জেনারেলের সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ইন্সপেক্টর জেনারেল সমগ্র বাংলাদেশের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। এরপরে হলো 7, অধস্তনদের শাস্তি। 7 হচ্ছে অধস্তনদের শাস্তি। 8 হচ্ছে পুলিশ বাহিনীর নিয়োগ, অধস্তন কর্মচারীর নিয়োগ। 8, 9 হচ্ছে পুলিশ চাকরি থেকে ইস্তফা বা পুলিশের চাকরি থেকে ইস্তফা দেওয়ার পদ্ধতি। 9, পুলিশের চাকরি থেকে ইস্তফা দেওয়ার পদ্ধতি। 9, 10, পুলিশের চাকরি ব্যতীত অন্য কোনো চাকরি করা যাবে না। ইন্সপেক্টর জেনারেল লিখিত অনুমতি ছাড়া অন্য কোনো চাকরি করা যাবে না। 11 বাতিল। 12 হলো পুলিশ বাহিনী সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনী গঠন, শ্রেণীবিন্যাস, পোশাক পরিচ্ছদ, অস্ত্রশস্ত্র, ব্যারাক নির্মাণ করবেন। 12 ধারা থেকে পুলিশ আইন পিআরবির সৃষ্টি। তারপরে পুলিশ আইনের হচ্ছে লেগে 13 হচ্ছে লেগে কোনো ব্যক্তির আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে। কোনো ব্যক্তির আবেদন ক্রমে জেলা ম্যাজিস্ট্রেট নির্দেশে পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ মোতায়েন করবে। 14 হচ্ছে রেল লাইন, কলকারখানা, খাল প্রভৃতি স্থানে যদি অধিক শ্রমিক কাজ করে, সেখানে যদি পুলিশের দরকার হয়, সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। রেল, কলকারখানা, খাল নির্মাণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল। 13তে মোতায়েন করে পুলিশ সুপার। 14তে করলে হচ্ছে ইন্সপেক্টর জেনারেল। 15 হচ্ছে কোনো উপদ্রব বা বিপজ্জনক এলাকায় বিশেষ ঘোষণা করে সরকার ঘোষণাপত্র উপদ্রব এলাকা হিসাবে ঘোষণা করে। 15 হচ্ছে সরকার উপদ্রব বা বিপজ্জনক এলাকা ঘোষণা করার পরে সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। 17 হলো স্পেশাল পুলিশ। এই স্পেশাল পুলিশ নিয়োগ দেওয়া হয় সাধারণ জনগণ থেকে। এর নিয়োগ দেন পুলিশ জেলা ম্যাজিস্ট্রেট। ইন্সপেক্টরের থেকে ইন্সপেক্টর থেকে তদর্থ পুলিশ অফিসার যখন লিখিত আবেদন করে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় লোকজনের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করে। 18 হচ্ছে স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য। সাধারণ পুলিশের মতো স্পেশাল পুলিশ যখন নিয়োগপ্রাপ্ত হবেন, তিনি দায়িত্ব কর্তব্য এবং সুযোগ সুবিধার অধিকারী হবেন। 19 ধারা, উনি স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য অবহেলা করে, পালনে গাফলতি করে, তাহলে তার শাস্তির বিধান আছে। 19 ধারা আছে স্পেশাল পুলিশের শাস্তির বিধান। 19 ধারায় স্পেশাল পুলিশের শাস্তির বিধান। 20, স্পেশাল পুলিশের যে কাজে নিয়োগ করা হয়েছে, স্পেশাল পুলিশের যতটুকু ক্ষমতা তার অধিক ক্ষমতা প্রয়োগ করবে না। স্পেশাল পুলিশের নির্দিষ্ট ক্ষমতা আছে, সেই ক্ষমতার অধিক ক্ষমতা প্রয়োগ করবে না। 21 বাতিল। 22 হলে অন ডিউটি, পুলিশ সর্বদাই কর্তব্য বলে বিবেচিত। 22 হলো অন ডিউটি, পুলিশ সর্বদাই কর্তব্য বলে বিবেচিত। তারপরে 23 হচ্ছে লেগে 23 হচ্ছে লেগে পুলিশের প্রধান দায়িত্ব এবং কর্তব্য সমূহ। এখানে 8টা কথা আছে, 8টা কথা আপনারা হুবহু মুখস্থ করে নেবেন, মুখস্থর বিকল্প এখানে কিছুই নাই এবং ক্রমিক নাম্বার সহ 19-20 করার সুযোগ নেই। 23 হচ্ছে লেগে 8টা কলাম মুখস্থ করবেন, সকল পুলিশের দায়িত্ব কর্তব্য। 24, পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবহিত করবেন, অপরাধের প্রতি সমন, গ্রেপ্তারি পরোয়ানা, খাতা তল্লাশির জন্য আবেদন করবেন। 24, পুলিশ অফিসার অপরাধ সম্পর্কে ম্যাজিস্ট্রেটকে অবগত করবেন, অপরাধের প্রতি সমন, ওয়ারেন্ট এবং খাতা তল্লাশির জন্য আবেদন করবেন। 25, পুলিশ অফিসার যদি কোনো বেয়ারিশ সন্দিগ্ধ সম্পত্তি মালিকবিহীন কোনো সম্পত্তি পায়, তা হেফাজতে নেবেন, তালিকা তৈরি করবেন। 26, তালিকা পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন। 26-এ তালিকা পাওয়ার পরে ম্যাজিস্ট্রেট একটা ঘোষণাপত্র প্রকাশ করবেন। 27, যদি নির্দিষ্ট ম্যাজিস্ট্রেটের আদেশে বিক্রি হবে
ওই ঘোষণাপত্রের 6 মাসের মধ্যে যদি দাবিদার না আসে, তাহলে তার ওই সম্পত্তি ম্যাজিস্ট্রেট বিক্রি করবেন, বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা হবে। 28, কোনো পুলিশ কর্মচারী যদি বরখাস্ত হয়, কোনো 28 দ্বারা কোনো পুলিশ কর্মচারী যদি বরখাস্ত হয়, তারপরে চাকরি থেকে পদত্যাগ করেন বা চাকরি জীবনের অবসান ঘটে, কোনো পুলিশ সদস্য যদি চাকরি থেকে বরখাস্ত হন আর তারপরে চাকরি থেকে বরখাস্ত হন, পদত্যাগ করেন বা চাকরি জীবনের অবসান ঘটে, তার যে 8 দ্বারা নিয়োগের সময় তার যে দায়িত্ব কর্তব্য, অস্ত্র শস্ত্র, গোলা বারুদ, পোশাক পরিচ্ছদ দেওয়া হয়েছিল, তিনি তার নির্দিষ্ট পুলিশ অফিসারের নিকট জমা দেবেন। তিনি নির্দিষ্ট পুলিশ অফিসারের কাছে জমা দেবেন। 8 দ্বারা যখন নিয়োগ পায়, তারপর 28 দ্বারায় তিনি চাকরি থেকে বরখাস্ত হয়েছেন, পদত্যাগ করছেন বা চাকরি জীবনের অবসান ঘটছে, হওয়ার পরে এই ব্যক্তির যে পোশাক পরিচ্ছদ, অস্ত্র শস্ত্র, গোলাবারুদ, দায়িত্বগত সমস্ত কিছু নির্দিষ্ট পুলিশ অফিসারের কাছে জমা দেবেন। নির্দিষ্ট পুলিশ অফিসারের কাছে জমা দেবেন। 29 দ্বারায় পুলিশের শাস্তি সুনির্দিষ্ট কয়টি শাস্তি আছে, পুলিশ অফিসারের সুনির্দিষ্ট হলে 60টা শাস্তির কথা উল্লেখ আছে। এই 28 দ্বারা অপরাধের বিচার করবে আদালত, 28 দ্বারা অপরাধের বিচার করবে আদালত, 29 দ্বারা অপরাধের বিচার করবে আদালত, 30-এর 30, 31, 32-এর অপরাধের বিচার করবে আদালত। এগুলো আদালত বিচার করবে। 29 সুনির্দিষ্ট যদি অভিযোগ পায়, তার বিচার করবে আদালত, আদালত বিচার করবে। 30 দ্বারা 30 দ্বারা হচ্ছে শোভাযাত্রা মিছিল পুলিশ অফিসার নিয়ন্ত্রণ করবে, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, মিছিল, মিটিং, ধর্মীয় অনুষ্ঠান আমাদের মুসলমানদের মাহফিল, হিন্দুদের হচ্ছে দুর্গা পূজা, খ্রিস্টানদের যে ধর্মীয় উৎসব থাকে, তারপরে র্যালি, পুলিশ পুলিশ সুপার, কার যেন কথা বলা যাচ্ছে, পুলিশ সুপার, সহকারী সহকারী পুলিশ সহকারী পুলিশ সুপার নিয়ন্ত্রণ করবেন। পুলিশ সুপার লাইসেন্স দেবেন। লাইসেন্স আবার সহজ সূচি করছি। 30-এর ক লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে, পুলিশ আইন 30-এর ক লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে, যদি লাইসেন্স নিয়ে সমাবেশ করে তবে তখন বৈধ। 30-এর ক-1 আর লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলে 30-এর-1-2 তখন বেআইনি সমাবেশে পরিণত হয়। 31 দ্বারা রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 31 দ্বারা রাজপথে শান্তি শৃঙ্খলা রক্ষা করা পুলিশের দায়িত্ব কর্তব্য। রাস্তাঘাটে রাস্তাঘাটে শান্তি শৃঙ্খলা, র্যালি, শোভাযাত্রা নিয়ন্ত্রণ করা পুলিশের দায়িত্ব কর্তব্য। 32 দ্বারা পুলিশ আইনের 32 দ্বারা পুলিশ সুপার লাইসেন্সের শর্ত লঙ্ঘন। পুলিশ সুপার যে লাইসেন্স আছে তার শর্ত লঙ্ঘন করলে ওই যে সমাবেশে যোগদানকারী ব্যক্তির শাস্তির বিধান। এই শাস্তি এই শাস্তি কিন্তু এই শাস্তি কিন্তু ইসে আছে। এই শাস্তি কিন্তু দণ্ডবিধিত আছে। এখানে পুলিশ আইনও আছে, দণ্ডবিধিত আছে, পুলিশ আইনও আছে। তারপর আছে 33 দ্বারা পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের পরিপন্থী হবে না। পুলিশ সুপার লাইসেন্স দেয়, র্যালি সমাবেশ নিয়ন্ত্রণ করে, কিন্তু বিচার করতে পারে না, জেল জরিমানা দিতে পারে না। এটা দেয় কিনা? জেলা ম্যাজিস্ট্রেট দেয়। তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার, পুলিশের ক্ষমতা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতার পরিপন্থী হবে না। এটা হচ্ছে 33। 34 হচ্ছে পৌর এলাকায় পুলিশ আইন যেসব এলাকায় প্রযোজ্য, পৌর এলাকায় বা পুলিশ আইন যেসব এলাকায় প্রযোজ্য, ওই এলাকায় যদি কোনো ব্যক্তি নিম্নলিখিত 8টা অপরাধ করে, তাহলে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। পুলিশ অফিসার পুলিশ আইনে কখন গ্রেপ্তার করবে? এই পুলিশ আইন কিন্তু সব জায়গায় চলে না। সরকার যে কোনো এলাকায় চালু করতে পারে, এলাকার অংশ বিশেষ চালু করতে পারে বা সমষ্টি এলাকায় চালু করতে পারে। সরকার যেখানে চালু করবে, চালু রাখবে, বলবৎ রাখবে, সেই এলাকায় পুলিশের সামনে যদি এই আমলের অযোগ্য অপরাধ সংঘটিত হয়, পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করবে। 34 ধারার অপরাধ, আমলের অযোগ্য অপরাধে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে। 34-এর ক যদি কোনো চিত্ত বিনোদনের স্থানে 34-এর ক যদি কোনো চিত্ত বিনোদনের স্থানে নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে টিকিট বিক্রি করা হয়, তাহলে সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের তদূর্ধ্ব কর্মকর্তা, সাব ইন্সপেক্টর সার্জেন্টের নিচে নয়, তার থেকে তদূর্ধ্ব কর্মকর্তা বিনা পরোয়ানায় গ্রেপ্তার করে, টিকিট অধিক মূল্যে বিক্রি করার প্রস্তাব করে সেই ক্ষেত্রে। এরপরে আসতে লাগে 35 ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ কেমন? কনস্টেবলের উপরে যদি আমার পুলিশের নামে কোনো অভিযোগ হয়, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে। ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারে এমন পুলিশ অফিসার,
এমন পুলিশ অফিসার ওইটা তদন্ত করবে, ওই অপরাধটা নিবারণের চেষ্টা করবে। আমাদের পুলিশের নামে যদি কোনো অভিযোগ হয়, এইটা যদি র্যাঙ্কধারী কনস্টেবল থেকে তদুর্ধ হয়, তাহলে কারা করবে? ম্যাজিস্ট্রেটের ক্ষমতা যারা প্রয়োগ করে পুলিশ অফিসার, এই পুলিশ অফিসারগুলোই এই তদন্ত করবে। আর কনস্টেবলের ক্ষেত্রে আলাদা। 36 ধারা থেকে আজ আলোচনা। 36 ধারার আলোচনা, রেগুলেশনের বিধান অনুসারে অপরাধের বিচার এবং শাস্তি প্রদানের বাধা ঘটিবে না। রেগুলেশন মানে পুলিশের, আমাদের পিআরবি রেগুলেশন বা পুলিশ আইনি, এটাকে দুটো আইন বলে। এর বাংলা হিসাব হচ্ছে, একজন অপরাধী একবার এক অপরাধে বিচার হয়ে গেলে অন্য অপরাধে বিচার করা যায় না। সমস্ত আইনে এই কথাটা আছে। এর বাংলা হচ্ছে এরকম যে, এই পুলিশ আইনে যে অপরাধগুলো দেখছেন, আমরা পুলিশ অপরাধ করছি, আদালতে বিচার করছে। পাবলিক অপরাধ করছে, তার বিচার আদালতে করছে না। এখন এই আদালতে, এই পুলিশ আইনি যদি আদালত বিচার করে, এখন দণ্ডবিধি আইনে তো বিচার করা যায়। বেআইনি সমাবেশের দণ্ডবিধিতে বিচার করা যায় না? যায়। শোভাযাত্রা, র্যালি, মিছিল, মিটিং এর বিচার দণ্ডবিধি আইনের 141 থেকে 160 পর্যন্ত যে শাস্তিগুলো আছে, এর ভিতরে এই বেআইনি সমাবেশের বিচার করা যায়। এখন যদি দণ্ডবিধি আইনি বিচার করা হয়, তাহলে এই পুলিশ আইন বলতেছে আমরা কোনো বাধা সৃষ্টি করব না। এই বেআইনি সমাবেশ বা শোভাযাত্রায় যদি কেউ কোনো অন্যায় করে, কোনো লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, তাহলে তার বিচার যদি দণ্ডবিধি আইনি করে, এই পুলিশ আইন বাধা সৃষ্টি করবে না। আবার যদি পুলিশ আইন করে, ওই দণ্ডবিধি বলতেছে যদি কোনো অপরাধের বিচার পুলিশ আইনি করা হয়, তাহলে দণ্ডবিধিও কোনো বাধা সৃষ্টি করবে না। যেমন নারী ও শিশু আছে, মাদক আছে, জুয়া আছে, খেওয়া আছে, তারপর ওজন পরিমাপ, তারপরে মুদ্রা, যত আইন আছে প্রত্যেক আইনে এরকম কথা উল্লেখ আছে। যদি সেই অপরাধের, একজন ব্যক্তি একটা অপরাধ করছে, টাকা মুদ্রা সংক্রান্ত, তার বিষয়ে যদি মুদ্রা আইনে হয়, কিন্তু মুদ্রার অপরাধ কিন্তু দণ্ডবিধিত আছে। ধর্ষণের বিচার যদি নারী শিশুতে করতে বাধ্যতামূলক করছে। মাদক দ্রব্যের অপরাধের বিচার মাদক দ্রব্য করা যাচ্ছে, দণ্ডবিধিত করা যাচ্ছে। সাইবারের অপরাধ দণ্ডবিধিত করা যায়, এবার সাইবারও করা যায়। এর যে কোনো একটা আইনে যদি অপরাধের একজনের বিচার কার্যক্রম করে, অপর কোনো আইন বাধা সৃষ্টি করবে না। এই 36 তাই বলছে পুলিশ আইনের 36, এগুলো মুখস্থ করবেন না, এগুলো মনে রাখার জিনিস। এগুলো কোনো আইনিতে মুখস্থ করবে না, ধারা তৈরি। 36 আইনের মূল কথা হচ্ছে রেগুলেশনের বিধান অনুসারে অপরাধের বিচার এবং শাস্তি। তাহলে এই যে পুলিশ আইনি যে অপরাধ করছে জনগণ বা পুলিশ, এর অপরাধ যদি একবার আদালত দিয়ে বলে পুলিশ আইনি, তাহলে অন্য আইনেও কিন্তু আমার অপরাধের বিচার করার বিধান ছিল, সেই আইনি বিচার করা যাবে না। যা সিআরপিসির 403 ফৌজদারি কার্যবিধির একই অপরাধে একবার বিচার হয়ে গেলে অন্য কোনো আইনে তার বিচার করা যায় না। এইটা সিআরপিসির যেমন 403, তা প্রমাণ করে 511, তা প্রমাণ করতে হয় সিআরপিসির 511 এবং সাক্ষ্য আইনের হলে 40 ধারায় এ প্রমাণ করা যায়। একবার বিচার করা হলে অপর আইনে অন্য কোনো বিচার করা যায় না। একবার কোনো ব্যক্তি যদি কোনো আইনি বিচার চলে, তাহলে এখানে রিডিং পড়বেন। রিডিং পড়লে দেখেন, আমার এই কথাটা সহজ করে বলা, যে পুলিশ আইনে যদি কোনো লোকের নয় বিচার করে রায় দেওয়া হয়, জেল তৈরি করে দেওয়া হয়, এই অপরাধের কারণে দণ্ডবিধি আইন বা অন্য কোনো আইনই তার বিচার করা যায় না। বিচার করার কোনো বিধান নেই। এক আইনে একবারই বিচার করা যাবে, এবং যদি কোনো বিচার করবার যায়, তা সাক্ষ্য আইনে নিষেধ আছে এবং প্রাসঙ্গিক হয়, এবং তা প্রমাণ করা যায় 511 সিআরপিসিতে, যে আমি তো একবার দণ্ড বা সাজা ভোগ করছি, অতএব আমার বিচার করার আর সুযোগ নাই। এই দ্রুবা বিচার বলে, অনেকে দ্রুবা বিচার বা কি বোঝানো ভাষা ব্যবহার করে। এরপর আছে 38 পর্ব। এরপর 37, 38, 39, 40, 41 নাই 42 পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের সংক্রান্ত। পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের, এইগুলো সুসু মুখস্থ করবেন না। আমি দেখে এটি এমসিকিউ গুলো বলবো, আজীবন দেখুন মনে থাকবে না। কোনো পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে কি কি নিয়ম নীতি আছে, সেইগুলো সুন্দর করে বলা আছে। কোনো অপরাধের জন্য কাহার বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে, মানে কোনো পুলিশ অফিসারের অপরাধের বিরুদ্ধে যদি মামলা দায়ের করতে হয়, তাহলে 3 মাসের মধ্যে, এই অপরাধ হলে পুলিশ আইনের অপরাধের বিরুদ্ধে। কোনো অপরাধের জন্য কাহার বিরুদ্ধে মামলা দায়ের করতে হলে তার অপরাধ করার 3 মাসের মধ্যে মামলা করতে হবে। তাহলে পুলিশের নামে যদি কোনো মামলা করা লাগে, কয় মাসের মধ্যে? এই অপরাধ হওয়ার 3 মাসের মধ্যে মামলা করা লাগবে।
তাহলে এই অপরাধ আর কয় মাসের মধ্যে মামলা করতে হবে? 3 মাস। পুলিশ অফিসার যদি কোনো অপরাধ করে, সে অপরাধের বিরুদ্ধে বিচার করা যাবে, পুলিশ আইনও বলা আছে। অন্যান্য আইনের ঊর্ধ্বে কেউ না, আইনের ঊর্ধ্বে কেউ না। তাহলে পুলিশ আইনে যদি কোনো লোক অপরাধ করে, তার বিচার পুলিশ আইনে বলতে করা যাবে। তো 3 মাসের মধ্যে অপরাধ করার মামলা করা যাবে, 3 মাসের মধ্যে অপরাধের মামলা করা যাবে তার বিরুদ্ধে 3 মাসের মধ্যে। আর 1 মাস পূর্বে, এই মামলা করার 1 মাস পূর্বে, 1 মাস পূর্বে পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারকে অবগত করতে হয়। তাহলে পুলিশের নামে যদি কোনো অপরাধে অভিযোগ হয়, তার অপরাধ করে, তার 3 মাস পূর্বে মামলা করার 3 মাস পূর্বে 3 মাসের মধ্যে করা লাগবে, মামলাটা 3 মাসের মধ্যে করা লাগবে। এবং এই 3 মাসে যেদিন মামলা করবেন তার 1 মাস পূর্বে, 1 মাস পূর্বে পুলিশ সুপার বা সহকারী পুলিশ সুপারকে অবহিত করতে হবে যে আপনার এই লোকের নামে মামলা করব। আবার এই পুলিশের নামে যদি মামলা করেন, একই সাথে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা করা যাবে না। একই সাথে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা। তাহলে 3টে কথা। পুলিশের নামে যদি মামলা করতে হয়, 3 মাসের অপরাধ হলে পুলিশের নামে যদি অভিযোগ করা হয়, 3 মাসের মধ্যে করতে হবে, অপরাধ করার 3 মাসের মধ্যে। 1 মাস পূর্বে, 1 মাস পূর্বে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপারকে অবহিত করতে হবে। 1 মাস পূর্বে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপারকে অবহিত করা হবে। এই মামলা কয় প্রকার মামলা করা যাবে? এক পুলিশের নামে একই বা সাথে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা উভয় একসাথে করা যাবে না। হয় দেওয়ানি করেন আর নয় ফৌজদারি করেন। তাহলে 42 ধারায় 3টে কথা। পুলিশের নামে যদি কোনো অভিযোগ হয়, পুলিশ কোনো অপরাধ কারোর নামে হয়, কোনো অপরাধের জন্য কারোর বিরুদ্ধে অভিযোগ হয়, তাহলে এই অভিযোগ অপরাধ করার 3 মাসের মধ্যে এটা করা লাগবে। আর 1 মাস পূর্বে পুলিশ সুপার সহকারী পুলিশ সুপারকে অবহিত করতে হবে। আর এই একই সাথে দেওয়ানি মামলা বা ফৌজদারি মামলা করা যাবে না। একই সাথে দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা করা যাবে না। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ 43 ধারা, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। পুলিশ 43 ধারা আছে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ। পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের কিংবা কোনো কার্যে কোনো, এটা তেমন গুরুত্বপূর্ণ। 43 বাদ দেন, 44 ধারা পড়ি, জেনারেল ডায়েরি। 44 ধারা আছে জেনারেল ডায়েরি। 42 43 আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। 44 হচ্ছে জেনারেল ডায়েরি। জেনারেল ডায়েরি আমরা সবাই জানি, পুলিশ আইনের 44, ফৌজদারি কার্যবিধির 143, 44, পিআরবি হচ্ছে 377 যে সংজ্ঞায়িত করা হয় 200 পৃষ্ঠা সংবলিত কার্বন কপিতে প্রতিদিনের ঘটনা 24 ঘন্টার যে কর্মবিরতি লেখা হয়, এইগুলোকে জেনারেল ডায়েরি বলে। এই জেনারেল ডায়েরি এলো সংজ্ঞা, এর ভিতরের থেকে অনেক আলোচনা আছে। জেনারেল ডায়েরি, জেনারেল ডায়েরি প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট থাকে। জেনারেল ডায়েরি প্রত্যেক থানায় থাকে, ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা নিয়ন্ত্রণ করে। এটার উপর নির্দিষ্ট ফরমে থাকে। নির্দিষ্ট ফরম কত? বাংলাদেশ ফরম নম্বর 27 নাকি বিবি ফরম নম্বর 27, বাংলাদেশ ফরম নম্বর 53-56। তাহলে এই জেনারেল ডায়েরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিয়ন্ত্রণে থাকবে এবং কি করবে? নির্দিষ্ট ফরমে থাকবে। নির্দিষ্ট ফরমে থাকবে। জেনারেল ডায়েরিতে কি লেখা হয়? নালিশ। যদি কোনো ব্যক্তি নালিশ করে, জেনারেল ডায়েরি হচ্ছে কোনো ব্যক্তি যদি নালিশ করে তাদের নাম ঠিকানা লেখা হয়। জেনারেল ডায়েরি নালিশ করলে নাম ঠিকানা লেখা হয়, নালিশকারীর বিবরণ লেখা হয়, তারপরে যে ব্যক্তি আসামি ধৃত ব্যক্তি তার নাম ঠিকানা লেখা হয়। যদি কোনো অস্ত্র গোলা বারুদ পাওয়া যায় তল্লাশি করে সে অস্ত্রের বিষয়টা লেখা হয়। কোনো সম্পত্তি বা সাক্ষীগণ, যে সম্পত্তি বা তা লেখা হয়, সাক্ষীগণের নাম ঠিকানা লেখা হয়। প্রয়োজন হলে এইটা জেলা ম্যাজিস্ট্রেট তলব করতে পারে। তাহলে 44 ধারায় কি? এটা থানার ভারপ্রাপ্ত থানায় থাকে, নির্দিষ্ট ফরমে থাকে। জেনারেল ডায়েরি থানায় থাকে, নির্দিষ্ট ফরমে থাকে। থানা ছাড়া আমাদের ফাঁড়ি, গার্ড, ক্যাম্প, বক্স সব জায়গায় থাকে। এটা পুলিশ কেন্দ্রিক, পুলিশের কাজ। এই জেনারেল ডায়েরি, থানার জেনারেল ডায়েরি আমার সাধারণত ওইটা খুব দামি। ওইটার থেকে মামলা মোকদ্দমা, ওইটার থেকে আর বাকি কার্যক্রম, আমাদের দৈনন্দিন কার্যক্রম করার জন্য থানা, ফাঁড়ি, গার্ডেও কিন্তু জেনারেল ডায়েরি থাকে। তাই জেনারেল ডায়েরি প্রত্যেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট নির্ধারিত ফরমে থাকবে।
আর এই ডায়েরিতে কি করা হয়, এই ডায়েরিতে যদি কোনো ব্যক্তি নালিশ করে, নালিশ যে করে তার নাম ঠিকানা লেখা থাকে, সাক্ষীদের নাম ঠিকানা লেখা থাকে, আসামির নাম ঠিকানা লেখা থাকে, সম্পত্তি পাওয়া গেলে সম্পত্তির বিবরণ লেখা থাকে, সম্পত্তির বিবরণ লেখা থাকে, কোনো মহামারী হলে তা লেখা থাকে, কোনো সিডর বা বড় ধরনের কোনো কিছু হলে সেগুলো লেখা থাকে, বিভিন্ন কিছু আমাদের ডিউটি বন্টন করা হয়, পরিহরি বদলি করা হয়, আসামি ইন আউট করা হয়, প্রহরী বদলি করা হয়, ডিউটি বন্টন করা হয়, অফিসারের ইন আউট করা হয়, দৈনন্দিন যা কাজ একটা থানার সিংহভাগই কাজ এই ডায়েরিতে লেখা হয়, এই ডায়েরিতে লেখা হয়। পুলিশের কাজ তো শতভাগই লেখা হয়। এই ডায়েরি প্রয়োজন হলে, এই ডায়েরি প্রয়োজন হলে আদালত তলব করতে পারে, এই ডায়েরি প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট বা আদালত তলব করতে পারে। ভিলেজ ক্রাইম নোটবুক VCNB এটা কিন্তু আদালত তলব করতে পারে না, এটা আদালত তলব করতে পারে না। তাহলে জেনারেল ডায়েরি আদালত তলব করে, VCNB আদালত তলব করতে পারে না। এই জেনারেল ডায়েরি কিন্তু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিপিবদ্ধ করে, অন্য কোনো অফিসার লিপিবদ্ধ করার ক্ষমতা নাই, তার অধীনস্থ কেউ পারে না। তাহলে জেনারেল ডায়েরি লিখে 200 পৃষ্ঠা সম্বলিত হয়, জেনারেল ডায়েরি 200 পৃষ্ঠা হয়, 1 কপি কার্বন কপি হয়, কার্বন কপি সম্ভবত সার্কেল অফিসে যায়। আর আমার এটা মিসিং করবো, যেটা মনে নাই, খেয়াল নাই, বলতে পারছি না। তাহলে 2 কপি তো হয়, এখন তো আর কার্বন কপি উঠে গেছে, এখন ডিজিটাল হয়ে গেছে। তাহলে এটা হয়েছে 2 কপিতে হয়, 1 কপি মূল কপি সম্ভবত এই জেনারেল বইতে থাকে, কার্বন কপি সম্ভবত সার্কেল। এই জয় বলো তো দেখি, কার্বন কপি কোথায় যায়? কার্বন কপি যায় সার্কেল অফিসে, তাই না? কার্বন কপি দেখা হয়, কার্বন কপি যায় সার্কেল অফিসে, মূল কপি থাকে, মূল কপি কোথায় থাকে? ডায়েরির সাথে সংযুক্ত থাকে। এরপরে আছে সরকারের 45 সরকারের নিকট আয়কর রিটার্ন দাখিল, সরকারের নিকট 45 সরকারের নিকট, এটা পড়বেন না, মুখস্থ রাখবেন। আমি আজ কব, এইটুকু শুনবেন, আর রেকর্ডিং যারা শুনবে তারা এইটুকুলি হবে। সরকারের নিকট আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক। তাহলে সরকারের নিকট আয়কর রিটার্ন দাখিল পুলিশ অফিসারের বাধ্যতামূলক। তাহলে আমাদের যে আমরা আয়কর রিটার্ন দাখিল করি কর, এটা করা কি বাধ্যতামূলক? হ্যাঁ, বাধ্যতামূলক। পুলিশ অফিসারের আয়কর রিটার্ন দাখিল করা বাধ্যতামূলক। সরকারের নিকট পুলিশ অফিসার কি ধরনের রিটার্ন দাখিল করবে? আয়কর রিটার্ন দাখিল করবে। রিটার্ন দাখিল করতে কি বাধ্য? রিটার্ন দাখিল করতে বাধ্য। তাহলে সরকার, পুলিশের ইন্সপেক্টর জেনারেল, অন্যান্য পুলিশ কর্মকর্তা সরকারের নিকট সরকারের বিবেচনা অনুসারে নির্ধারিত ফর্মে রিটার্ন দাখিল করবে। যেমন আমরা আয়কর, এটা তো আম্মু দাখিল করি। যারা টিন সার্টিফিকেট খোলে, টিন সার্টিফিকেট করলে প্রত্যেক বছরেই আপনি যদি এই করের আওতায় না পড়েন, তাও শূন্য প্রতিবেদন দাখিল করবেন, তা নাহলে কিন্তু বিপদ, জেল জরিমানা হয়। অনেকেরই হয়েছে আপনার বাই নামে চলে আসে, কারণ ওই টিন সার্টিফিকেটের উপর ঠিকানা থাকে, আপনার ধরার সুবিধা, আমার আপনার ধরার সুবিধা হয়। তাই যদি কেউ টিন খুলে ফেলেন, সরাসরি প্রতি বছর এই করবেন, প্রতি বছরই রিটার্ন দাখিল করবেন। এছাড়া আমাদের পুলিশ আইনি ধরার সুযোগ আছে 45 ধারায়, যদি আমরা সরকার আমাদের নির্ধারিত ফর্মে আয়কর রিটার্ন বাধ্যতামূলক করছে, 45 আমাদের জন্য বাধ্যতামূলক করছে। সরকার, ইন্সপেক্টর জেনারেল, পুলিশ কর্মকর্তা এবং কর্মচারী যারা রিটার্নের আওতায় পড়ছে সবাই রিটার্ন। তাহলে সহজ জিনিস, এখানে কঠিন কিছু নাই। এরপরে 46 হচ্ছে পুলিশ অফিসার, পুলিশ আইন বলবৎ এলাকা ও সীমা সংক্রান্ত সরকারি ক্ষমতা। এই পুলিশের আইন, পুলিশের যে আইন 46 বলতে কি, পুলিশের যে আইন, এই আইন কত দূর পর্যন্ত প্রসারিত, কত দূর সংকুচিত, কোন কোন এলাকায় প্রযোজ্য, কোন কোন এলাকায় প্রযোজ্য না। বই 46 ভাষা পড়ার সময় নাই, বাংলা হিসাব হচ্ছে 46 ধারা বলছে এই আইন সরকার যে কোনো সময় যে কোনো স্থানে বলবৎ করতে পারে। সরকার যে কোনো সময় যে কোনো স্থানে বলবৎ করতে পারে, পুরা এলাকা ধরেও বলবৎ করতে পারে, এলাকার অংশ বিশেষ বলবৎ করতে পারে। তাহলে সরকার কি করছে, পুরা এলাকার জন্য এই আইন বলবৎ করতে পারে, গ্রামের জন্য পারে, শহরের জন্য পারে, সিটির জন্য পারে। আইন লেখাপড়ার সময় সর্বময় ক্ষমতার মালিক সরকার, সরকার যেটা মনে চায় সেইটাই করবে। তাহলে এই 46 বলছে এই পুলিশ আইনি সীমারেখা কত দূর। সরকার আমরা জানি পৌর বা শহর এলাকায় নিয়মিত পড়ি, কিন্তু না, মাঝে মাঝে এটাও পড়বেন, সরকার কোনো এলাকার অংশ বিশেষ বা পুরো এলাকার জন্যই এই পুলিশ আইন প্রযোজ্য করতে পারে। তাহলে সরকারি কি বললাম, সরকারি এই পুলিশ আইন কত দূর বিস্তৃত হয়, আমরা স্বাভাবিক পড়ি পৌর বা শহর এলাকায়, এটা একটা ফিক্সড মনে করে দিয়েছে। এছাড়াও সরকার কোনো এলাকার অংশ বিশেষ বা পুরো এলাকার জন্যই এই পুলিশ আইন প্রয়োগ করতে পারে। ঠিক আছে।
তাহলে এর ধারা আছে 1 থেকে 46 পর্যন্ত।